আসসালামু আলাইকুম। আপনারা শুনছেন সর্বশেষ বাংলা খবর। শুরুতে শিরোনাম পড়ে বিস্তারিত। জুলাই সনদের সম্মিলিত সিদ্ধান্তের নীতিতেই আছে সরকার, স্বরাষ্ট্রমন্ত্রী। বাংলাদেশের যোগ্য প্রধানমন্ত্রী তারেক রহমান, শাহজাহান চৌধুরী। খুলনায় সংরক্ষিত নারী আসনে আলোচনার শীর্ষে সুজানা জলি। আরও থাকছে, দুর্নীতিবাজদের মন্ত্রণালয়ে আশ্রয় হবে না গণপূর্তমন্ত্রী। সর্বশেষ থাকছে, মার্চেই কালবৈশাখীর আভাস, তাপমাত্রা উঠতে পারে ৩৯ ডিগ্রিতে। এতক্ষণ শুনছেন সংবাদ শিরোনাম, এখন বিস্তারিত। তবে তার আগে অনুরোধ থাকবে, ভিডিওটিতে একটি লাইক দিন এবং ভিডিও সম্পর্কে আপনাদের গুরুত্বপূর্ণ মতামত কমেন্ট করে জানিয়ে দিন। জুলাই সনদের সম্মিলিত সিদ্ধান্তের নীতিতেই আছে সরকার, স্বরাষ্ট্রমন্ত্রী। সরকার জুলাই সনদের সম্মিলিত সিদ্ধান্তের নীতিতেই আছে বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাউদ্দিন আহমদ। তিনি বলেছেন, জুলাই ছাত্র গণ অভ্যুত্থানে যারা নেতৃত্ব দিয়েছে তাদের সুরক্ষা দেওয়ার অধ্যাদেশ হয়েছে। আমরা তাতে সই করেছি এবং অঙ্গীকারবদ্ধ হয়েছি, তার আলোকেই আমরা যা কিছু সিদ্ধান্ত নেব। রোববার ১ মার্চ সচিবালয়ে তিনি এসব কথা বলেন। সালাউদ্দিন আহমদ বলেন, সুরক্ষা অধ্যাদেশ নামে একটা অধ্যাদেশ অন্তর্বর্তী সরকার শেষ দিকে জারি করেছে, তার ভিত্তি ছিল জাতীয় সনদের অঙ্গীকারনামার একটি দফা। সেই দফাতে আমরা সবাই একমত হয়েছি, যে সমস্ত রাজনৈতিক দল জাতীয় সনদে স্বাক্ষর করেছে তারা সবাই একমত হয়েছে। তিনি বলেন, জুলাই ছাত্র গণ অভ্যুত্থানে যারা নেতৃত্ব দিয়েছে, অংশগ্রহণ করেছে, তাদের আইনি সুরক্ষা দিতে হবে এবং সাংবিধানিক সুরক্ষা দিতে হবে। জুলাই জাতীয় সনদের আইনি স্বীকৃতি দিতে হবে, সাংবিধানিক স্বীকৃতি দিতে হবে। এই সমস্ত অঙ্গীকারে আমরা সই করেছি এবং অঙ্গীকারবদ্ধ হয়েছি, তার আলোকেই আমরা যা কিছু সিদ্ধান্ত নেব। স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, অন্তর্বর্তী সরকারের সময় আইন শৃঙ্খলা রক্ষায় সহায়তাকারী হিসাবে সেনাবাহিনী মাঠে ছিল। সশস্ত্র বাহিনীর মাঠে থাকার বিষয়টি সরকারের উচ্চ পর্যায়ে আলোচনা করে ঠিক করা হবে। তারাও মাঠে থাকতে চায় না। আইন শৃঙ্খলার অবস্থা বিবেচনা করে সশস্ত্র বাহিনী তুলে নেওয়ার ক্ষেত্রে সিদ্ধান্ত নেওয়া হবে। র্যাবের বিষয়ে তিনি বলেন, র্যাবের বিলুপ্তি কিংবা নাম পরিবর্তনের বিষয়ে বাস্তবতার পরিপ্রেক্ষিতে সিদ্ধান্ত নিতে হবে। পরীক্ষা নিরীক্ষা শেষে এই বিষয়ে সিদ্ধান্ত নেওয়া হবে। এছাড়া অবৈধ অস্ত্র উদ্ধারেও নির্দেশনা জারি করা হয়েছে। জুলাই সনদ, স্বরাষ্ট্রমন্ত্রী সালাউদ্দিন আহমদ। বাংলাদেশের যোগ্য প্রধানমন্ত্রী তারেক রহমান, শাহজাহান চৌধুরী। জামায়াতে ইসলামী মনোনীত চট্টগ্রামের সাতকানিয়া ও লোহাগাড়া আসনের সংসদ সদস্য শাহজাহান চৌধুরী বলেছেন, শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান এবং প্রয়াত খালেদা জিয়ার ছেলে তারেক রহমান বাংলাদেশের যোগ্য প্রধানমন্ত্রী। রবিবার ১ মার্চ নগরীর জিইসি কনভেনশন হলে চট্টগ্রাম মহানগর জামায়াত ইসলামীর ইফতার মাহফিলে বিশেষ অতিথির বক্তব্যে তিনি কথা বলেন। শাহজাহান চৌধুরী বলেন, অনেক ঘাত প্রতিঘাত, জুলুম নির্যাতন পার হয়ে জুলাই আন্দোলনের রক্তের ওপর বাংলাদেশের নতুন সরকারের পথচলা শুরু হয়েছে। নতুন সরকারের এই পথচলায় আমাদের প্রধানমন্ত্রী তারেক রহমানকে বিরোধী দল থেকে সর্বাত্মক সহযোগিতা করব। পাশাপাশি চট্টগ্রামকে দ্বিতীয় সিঙ্গাপুর হিসেবে গড়ে তুলতে চট্টগ্রামের ১৬ জন এমপি সকলে ঐক্যবদ্ধ হয়ে কাজ করব। জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য ও চট্টগ্রাম মহানগরীর আমির মোহাম্মদ নজরুল ইসলামের সভাপতিত্বে ও কেন্দ্রীয় মজলিসে শুরার সদস্য ও চট্টগ্রাম মহানগরীর সেক্রেটারি অধ্যাপক মোহাম্মদ নুরুল আমিনের সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন জামায়াতে ইসলামের সেক্রেটারি জেনারেল অধ্যাপক মিয়া গোলাম পারোয়ার। এ সময় মিয়া গোলাম পারোয়ার বলেন, ইহুদিবাদী ইসরায়েল এবং মার্কিন সাম্রাজ্যবাদ যৌথভাবে মুসলিম বিশ্বের ওপর যুদ্ধের আগুন জ্বালিয়ে দিয়েছে। ফিলিস্তিনের মুক্তি সংগ্রামী এবং ইরানের উচ্চ পর্যায়ের কর্মকর্তাদের ওপর ধারাবাহিকভাবে যে হামলা ও হত্যাকাণ্ড চালানো হচ্ছে, আমরা তার তীব্র নিন্দা জানাই। মহান আল্লাহ তাআলার কাছে আমরা সকল শহীদের জান্নাতের উচ্চ মাকাম কামনা করছি। চট্টগ্রাম থেকে শুধু দেশের অভ্যন্তরেই নয়, বরং সারা বিশ্বের মুসলিম উম্মাহর ওপর যে নির্মমতা চলছে তার বিরুদ্ধেও প্রতিবাদ জানাতে হবে। এ সময় উপস্থিত ছিলেন চট্টগ্রাম সিটি কর্পোরেশনের মেয়র ডাক্তার শাহাদাত হোসেন, চট্টগ্রাম ৯ আসনের এমপি আবু সুফিয়ান, আইআইইউসি উপাচার্য ডাক্তার মোহাম্মদ আলী আজাদি,
প্রো ভিসি ড অধ্যাপক হাসমত আলী, পোর্ট সিটি পরিবেশ বিশ্ববিদ্যালয়ের উপাচার্য ডাক্তার মোহাম্মদ তৈয়েব চৌধুরী, বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় মজলিসে শুরার সদস্য ও চট্টগ্রাম মহানগরীর সহকারী সেক্রেটারি অধ্যাপক খায়রুল বাশার, মোহাম্মদ উল্লাহ, ফয়সাল মোহাম্মদ ইউনুস, মহানগরীর অ্যাসিস্ট্যান্ট সেক্রেটারি মোহাম্মদ মুর্শিদুল ইসলাম চৌধুরী, চাকসু ভিপি ইব্রাহিম রনি, মহানগরীর সাংগঠনিক সম্পাদক ডাক্তার AKM ফজলুল হক, ডাক্তার সিদ্দিকুর রহমান, মহানগরীর সাংগঠনিক সম্পাদক ও চট্টগ্রাম মহানগর শ্রমিক কল্যাণ ফেডারেশনের সভাপতি SM লুৎফর রহমান প্রমুখ। খুলনার সংরক্ষিত নারী আসনে আলোচনার শীর্ষে সুজানা জলি। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে জাতীয়তাবাদী দল বিএনপি নেতৃত্বাধীন জোট নিরঙ্কুশ জয়ের পর এখন আলোচনার কেন্দ্রবিন্দুতে সংরক্ষিত নারী আসন। জাতীয় সংসদে ৫০টি সংরক্ষিত নারী আসনের বণ্টন নিয়ে শুরু হয়েছে রাজনৈতিক সমীকরণ। এর মধ্যে খুলনা থেকে সংরক্ষিত আসনে বিএনপির মনোনয়ন প্রত্যাশীদের দৌড়ে এগিয়ে রয়েছেন রাজপথের লড়াকু নেত্রী ও খ্রিস্টান সম্প্রদায়ের মুখ সুজানা জলি। দলীয় সূত্রে জানা গেছে, এবার সংরক্ষিত আসনে মনোনয়নের ক্ষেত্রে বিএনপির হাইকমান্ড দীর্ঘদিনের ত্যাগী, রাজপথের সক্রিয় কর্মী, শিক্ষিত এবং অসাম্প্রদায়িক ভাবমূর্তির নেত্রীদের অগ্রাধিকার দিচ্ছে। এই মানদণ্ডে খুলনায় বর্তমানে সবচেয়ে বেশি আলোচনায় রয়েছেন জেলা মহিলা দলের সহসভাপতি সুজানা জলি। খুলনার খালিশপুরের মেয়ে সুজানা জলি বর্তমানে নগরীর গল্লামারী এলাকার স্থায়ী বাসিন্দা। আওয়ামী লীগের দীর্ঘ শাসনামলে রাজপথের প্রতিটি আন্দোলনে তিনি ছিলেন সম্মুখ সারির যোদ্ধা। মিছিল মিটিংয়ে সক্রিয় অংশগ্রহণের কারণে তাকে ও তার পরিবারকে পোহাতে হয়েছে নানা রাজনৈতিক প্রতিহিংসা। তা সত্ত্বেও দলের আদর্শ থেকে বিচ্যুত হননি এই নেত্রী। ছাত্র রাজনীতি করা এই নারীর রাজনৈতিক জীবনে রয়েছে দীর্ঘ ইতিহাস। ৯০-এর দশকে খুলনার শহীদ সোহরাওয়ার্দী কলেজে ছাত্রদলের মাধ্যমে রাজনীতিতে হাতেখড়ি হয় তার। এরপর ২০১৬ সালে জেলা মহিলা দলের সদস্য হন। বর্তমানে তিনি জেলা মহিলা দলের সহসভাপতি হিসেবে দায়িত্ব পালন করছেন। বিএনপির রাজনীতির পাশাপাশি সুজানা জলির রাজনৈতিক কেরিয়ারে সামাজিক ও ধর্মীয় পরিচয়ও তাকে দৌড়ে এগিয়ে রাখছে। তিনি বর্তমানে খুলনা মহানগর খ্রিস্টান ঐক্য ফ্রন্টের সভাপতি এবং হিন্দু বৌদ্ধ খ্রিস্টান কল্যাণ ফ্রন্টের মহানগর সিনিয়র সহসভাপতি হিসেবে দায়িত্ব পালন করছেন। এছাড়াও তিনি খুলনা সম্মিলিত নারী অধিকার ফোরাম ও ইয়ং উইমেন অ্যাসোসিয়েশনের মতো সামাজিক সংগঠনের সঙ্গে যুক্ত। রাজনৈতিক বিশ্লেষকদের মতে, একজন শিক্ষিত নারী নেত্রীর পাশাপাশি ধর্মীয় স্বল্পাধিকার সম্প্রদায়ের প্রতিনিধিত্ব থাকায় সুজানা জলির মনোনয়ন পাওয়ার সম্ভাবনা প্রবল। মনোনয়ন প্রসঙ্গে সুজানা জলি বলেন, ছাত্রজীবন থেকেই শহীদ জিয়ার আদর্শ এবং দেশনেত্রী বেগম খালেদা জিয়ার আপোষহীন নেতৃত্বের অনুসারী। দীর্ঘ এক যুগেরও বেশি সময় রাজপথের স্বৈরাচার বিরোধী আন্দোলনে সক্রিয় ছিলাম। দল যদি আমার ত্যাগের মূল্যায়ন করে, তবে আমি সততা ও নিষ্ঠার সঙ্গে খুলনার মানুষের সেবা করতে চাই। বিশেষ করে নারীদের অধিকার আদায় এবং অসাম্প্রদায়িক বাংলাদেশ গড়তে আমি কাজ করে যাব। খুলনার তৃণমূল নেতাকর্মীদের মাঝেও সুজানা জলিকে নিয়ে ইতিবাচক সাড়া লক্ষ্য করা গেছে। এখন দেখার বিষয়, শেষ পর্যন্ত কেন্দ্র থেকে কার হাতে ওঠে খুলনার এই সংরক্ষিত আসনের টিকিট। নির্বাচন কমিশনের প্রাথমিক হিসেব অনুযায়ী জোটগতভাবে বিএনপি পেতে পারে ৩৬টি আসন। এছাড়া বাংলাদেশ জামায়াতে ইসলামী ১২টি, ন্যাশনাল সিটিজেন পার্টি NCP ১টি এবং স্বতন্ত্র প্রার্থীরা ১টি আসন পেতে পারেন। আগামী ১২ মার্চ সংসদ অধিবেশন শুরু হওয়ার পর সংরক্ষিত নারী আসনের তফসিল ঘোষণা করার কথা রয়েছে। তবে এর আগেই খুলনার রাজনৈতিক অঙ্গনে সম্ভাব্য প্রার্থীদের নিয়ে জল্পনা তুঙ্গে। দুর্নীতিবাজদের মন্ত্রণালয়ে আশ্রয় হবে না বলে মন্তব্য করেছেন গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রী জাকারিয়া তাহের। তিনি বলেছেন, জনগণের করের টাকার সঠিক ব্যবহার নিশ্চিত করতে হবে এবং গুণগত মান বজায় রেখে নির্ধারিত সময়ের মধ্যে উন্নয়ন কাজ সম্পন্ন করতে হবে। দায়িত্ব পালনে কোনো গাফিলতি প্রমাণিত হলে সংশ্লিষ্টদের শাস্তির মুখোমুখি হতে হবে। রোববার ১ মার্চ রাজধানীর সেগুনবাগিচায় গণপূর্ত অধিদপ্তরের সম্মেলন কক্ষে মন্ত্রণালয়ের অধীন দফতর সংস্থার কর্মকর্তাদের সাথে মতবিনিময় সভায় একথা বলেন গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রী জাকারিয়া তাহের। গণপূর্ত অধিদপ্তর, স্থাপত্য অধিদপ্তর, জাতীয় গৃহায়ন কর্তৃপক্ষ এবং নগর উন্নয়ন অধিদপ্তরের কর্মকর্তাগণের সাথে আজকের মতবিনিময় সভায় উপস্থিত ছিলেন মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী আহমদ সোহেল মঞ্জুর ও সচিব মোহাম্মদ নজরুল ইসলাম। পূর্তমন্ত্রী কর্মকর্তাদের উদ্দেশ্যে বলেন, দায়িত্ব পালনকালে কোনো রাজনৈতিক চাপ এলে তা আমরা সামাল দেব।
আপনারা দেশের প্রচলিত আইনের মধ্যে থেকে দায়িত্ব পালন করবেন, বেআইনি বিষয়ে স্পষ্টভাবে আইন তুলে ধরবেন এবং প্রয়োজনে না বলতে শিখবেন, নির্ভয়ে ও সততার সঙ্গে কাজ করবেন। মধ্যম ও নিম্ন আয়ের মানুষের জন্য ঢাকায় আবাসনের বিষয় উল্লেখ করে পূর্তমন্ত্রী বলেন, আমরা সবাই মিলে দেশের কল্যাণে গঠনমূলক চিন্তা ও কার্যকর উদ্যোগ নিলে তাদের জীবনমান উন্নত হবে। মতবিনিময় সভায় কর্মকর্তাদের উদ্দেশ্য প্রতিমন্ত্রী আহমেদ সোহেল মঞ্জুর বলেন, আপনারা নির্ভয়ে দায়িত্ব পালন করবেন, অতীতের চিন্তা পরিহার করে আগামীর বাংলাদেশ করতে দায়িত্বশীলতার সঙ্গে কাজ করতে হবে। কাজ না করে জনগণের কষ্টার্জিত ট্যাক্সের টাকা লুটপাট করার কোনো সুযোগ নেই। দুর্নীতি ও স্বজনপ্রীতির বিষয়ে আমাদের সরকারের অবস্থান স্পষ্ট, জিরো টলারেন্স। এছাড়া সভায় উপস্থিত ছিলেন গণপূর্ত অধিদপ্তরের প্রধান প্রকৌশলী মোহাম্মদ খালেকুজ্জামান চৌধুরী, জাতীয় গৃহায়ন কর্তৃপক্ষের চেয়ারম্যান মোসাবেদ ফেরদৌসী বেগম, প্রধান স্থপতি মোহাম্মদ আসিফুর রহমান ভূঁইয়া এবং নগর উন্নয়ন অধিদপ্তরের পরিচালক এম মাহমুদ সহ সংশ্লিষ্ট দফতরের কর্মকর্তাবৃন্দ। মতবিনিময় সভার শুরুতে গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রী জাকারিয়া তাহের এবং প্রতিমন্ত্রী আহমদ সোহেল মঞ্জুরকে ফুল দিয়ে শুভেচ্ছা জানান গণপূর্ত অধিদপ্তরের প্রধান প্রকৌশলী মোহাম্মদ খালেকুজ্জামান চৌধুরী ও প্রধান স্থপতি মোহাম্মদ আসিফুর রহমান ভূঁইয়া। মার্চেই কালবৈশাখীর আভাস, তাপমাত্রা উঠতে পারে ৩৯ ডিগ্রিতে। চলতি মার্চে দেশে তাপপ্রবাহ ও কালবৈশাখীর আভাস দিয়েছে আবহাওয়া অধিদপ্তর। একই সঙ্গে মাসের শেষ দিকে দেশের পশ্চিম ও দক্ষিণ পশ্চিমাঞ্চলের ওপর দিয়ে দু-একটি মৃদু থেকে মাঝারি ধরনের তাপপ্রবাহ বয়ে যেতে পারে। এ সময় তাপমাত্রা সর্বোচ্চ ৩৯ ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত উঠতে পারে। রোববার ১ মার্চ মার্চব্যাপী পূর্বাভাসে এ তথ্য জানানো হয়েছে। পূর্বাভাসে বলা হয়, মার্চ মাসে দেশে স্বাভাবিক বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে, তবে দিন ও রাতের তাপমাত্রা ক্রমান্বয়ে বাড়তে পারে এবং তা স্বাভাবিকের তুলনায় বেশি থাকতে পারে। এই ছাড়া এ মাসে দেশে ২ থেকে ৩ দিন বজ্র ও শিলাবৃষ্টিসহ হালকা থেকে মাঝারি ধরনের ঝড় হতে পারে। ১ থেকে ২ দিন তীব্র কালবৈশাখী ঝড় বয়ে যাওয়ার আশঙ্কা রয়েছে। তবে মার্চ মাসে বঙ্গোপসাগরে কোনো ঘূর্ণিঝড় বা নিম্নচাপ সৃষ্টির আভাস নেই। নদ-নদীর অবস্থার বিষয়ে পূর্বাভাসে বলা হয়, এ মাসে দেশের প্রধান নদ-নদীগুলোতে স্বাভাবিক পানি প্রবাহ বিরাজমান থাকতে পারে। কৃষি আবহাওয়ার ক্ষেত্রে জানানো হয়, মার্চ মাসে দৈনিক গড় বাষ্পীভবন বৃদ্ধি পাওয়ার প্রবণতা থাকতে পারে, যা ফসলের জন্য বাড়তি সেচের প্রয়োজন সৃষ্টি করতে পারে। কৃষকদের প্রয়োজনীয় প্রস্তুতি নেওয়ার পরামর্শ দিয়েছে আবহাওয়া অফিস।